তোর মুভির হিরোর কথা বলেছিস? কি কাণ্ড বল দেখি। কোথায় আমি ভাবলাম সত্যি টট্টি বোধ হয়। এ কথা বলে তিনি হো হো করে হেসে ফেললেন। সিতারা ফিক করে হেসে বলল, আমিও তো সত্যি ভেবেছি। বড় মা ও মেঝো চাচুর কথা শুনে শীতল খিলখিল করে হেসে উঠল। তার হাসি দেখে সকলে বোকা বনে গিয়ে নিজেরাও হাসলেন। মেয়েটা পারেও বটে। এদিকে এতক্ষণ সায়ন আর রুবাব যেন শ্বাসটা আটকে রেখেছিল। ভেবেছিল আজকে বোধহয় সত্যি ফাঁস হয়ে যাবে, কিন্তু এই মেয়েটা আবার পোল্ট্রি খেলো। আর পোল্ট্রি খেয়ে করলো কি, সায়েন্টিস্টকে বানিয়ে দিল সাইটেস। আর শুদ্ধ নামের জান খেয়ে নাম দিয়ে দিল ক্যারেক্টার, যদিও পিওর বা কারেক্ট মানেই শুদ্ধ। শীতল কথা শেষ করে আর চোখে শুদ্ধের দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল। ব্রুকুচকে তাকিয়ে আছে বিশুদ্ধ পুরুষ। হয়তো ভাবছে তার পাশে বসে তারই নাম বদলে তাকে শ্বশুরি দিচ্ছে। এর আগে শুদ্ধ অভিযোগ করেছে, যেই মেয়ে কারো সামনে তাকে চেয়ে নিতে পারবে না সেই মেয়েকে সে বিয়েই করবে না। এজন্য সাহেব কত রাগ দেখিয়েছিল, কথা বলা বন্ধ করে দিয়েছিল, তার রুমেও যেতে দেয়নি। আজ দেখ বলতে পারবে কিনা। যদিও এটা কোনো রিভেঞ্জ, যখন ফাইনাল মোমেন্ট আসবে তখনও গো সৌরভে বড় আব্বুর কাছে চেয়ে নিবে, বুঝে নিবে বিশুদ্ধ পুরুষটাকে। সে কি ভেবেছে তার করা পাগলামির পরিমাণ একটু বেশি হলে এটাও পাগলামি? না, মোটেও না। এদিকে এখনো মেয়ের বাদামি বন্ধ হয়নি দেখে সিমেন্ট ফুঁসে উঠলেন। কটমট করে তাকিয়ে শুদ্ধকে অভিযোগ করলেন, শুনলি বেয়াদবটার কথা? ও কি এমনি বার খায়? শীতলের ইঙ্গিত বা কথার ধাঁচে শুদ্ধ রাগ হঠাৎ উধাও। কি বলবে নিজেও বুঝে উঠতে পারছে না। তবে সায়ন আর রুবাবের মুখ দেখে কেন জানি ভীষণ হাসি পেল। হাসলে মেইন টার্গেট মিস হয়ে যাবে, তাই মুখটা যথেষ্ট থমথমে করে রাখলো। আর সিমিন এত কিছুর পরও মেয়ের করা বাদদামি কমছে না দেখে অঝরে কাঁদতে লাগলেন। আপাতত প্রসঙ্গ পাল্টানো খুব দরকার, তাই সে থমথমে মুখে বলল, আজ থেকে বাড়ির ছোটরা লাখ টাকার জিনিসটা যদি নষ্ট করে কেউ কিচ্ছু বলবেই না। মারধর তো দূর, যার যা ক্ষতি হবে ক্ষতিপূরণ আমি দেব। তারপরও যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয়। এইটুকু বলে ঘাড় বাঁকিয়ে শীতলের দিকে একবার তাকালো। পাজি মেয়ে কাটা ঠোঁটে এখনো হাসছে, মুচকি হাসছে। তাকে এভাবে হাসতে দেখে শুদ্ধ ধমকে উঠল। হঠাৎ ধমকে ওঠায় শীতল চমকে উঠে বলল, হিরোকে ভালো আমি কি করব? এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দেব। বেয়াদব, কোথায় কি বলতে হয় তাও জানিস না? আশ্চর্য তো, এই তো সেদিনে তো কিছু বললাম না, চুপ ছিলাম বলেই কত ধমকালেন, বকলেন, অথচ আজকে বলছি বলেও ধমকাচ্ছেন। এত কথা শুনতে চাইনি। আগামীকাল থেকে সকাল সন্ধ্যা 2 বেলা আমার কাছে পড়তে বসবে। এই কথা শুনে শীতল আটকে উঠল। মাকে দেওয়া বাঁশ আর তার সে ঘোরালো কিভাবে? এতক্ষণ ভালোই তো চলছিল, এর মধ্যে পড়াশোনা এন্টে নিল কোন ফাঁকে দিয়ে? তার উপরে শুদ্ধ ভাইয়ের কাছে নাকি পড়তে হবে। এ হতে দেয়া যাবে না। শুদ্ধ ভাই দুঃখর স্টুডেন্ট, তার পড়ানোর ধাঁচ কেমন হবে ধারণা আছে? এত পড়া দেয়, হাতের লেখা একটু খারাপ হলে অপমান করে, পড়া না পারলে কান ধরে দাঁড় করিয়ে রাখে, নতুবা মারে। না, সে কিছুতেই পারবে না। নয়তো এই লোক পূর্বের যত রাগ আছে জমে পড়ানোর নাম করে সব রাগ তুলবে। একথা ভেবে আতঙ্কিত হয়ে কিছু বলতে গেলে ঠোঁট টান খেলো। ব্যথা পেয়ে 2 হাতে ঠোঁট চেপে ধরে অস্পষ্ট সুরে বলল, না শুদ্ধ ভাই, তা হয় না। তাছাড়া আপনি এত বিজি মানুষ, আপনাকে এত কষ্ট করতে হবে না। আমার ব্যস্ততা না হয় আমি বুঝে নেব। আর হ্যাঁ, আগামীকাল থেকে তোরা 3 বোন একা কোথাও যাবি না। শখ স্বর্ণ, কথাটা মনে রাখিস। প্রয়োজনে রুবাব নিয়ে আসবে। আমার কথা নড়চড় হলে এক একটাকে আমি নিজে শায়েস্তা করব। হঠাৎ এমন কড়া নিষেধাজ্ঞা জারি করার কারণ বুঝলো না কেউই। তবে মুখ ফুটে কিছু বলার সাহস করলো না। শয়নের সাথে শুধু চোখাচোখি হলে শয়নের ঠোঁটের কোণে মৃদু হাসির দেখা দিল। কি সুন্দর করে এক ঢিলে 4 পাখি মেরে দিল। সিমিনকে বাঁশ দিল, শীতলকে একা পড়ানোর ব্যবস্থা করে ফেললো। ভাইদেরকে আছিলা বাঁশ খাওয়া দেখলো এবং সেই সুযোগে শখ স্বর্ণের সেফটির কথা ভেবে স্বয়ং রুবাবের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিল। শুদ্ধ যখন নিষেধাজ্ঞা জারি করেছে তখন সবাই বিনা বাক্যে মেনে নেবে, কিন্তু তার বাঘিনী কি মানবে? সে দিনের বেলা সেফটি নিয়ে চললেও রাতের বেলা মানবে না। এটা তো আরেক জাতের ঘাটতেরা।
অতঃপর এসব কথা বাদ দিয়ে সবাই হইচই করে ইফতার করলো। ভাই বোনদের পছন্দের আলুর চপ নিয়ে কারাকারি হলো, হাসাহাসি হলো। গল্পে গল্পে একটু আগের সব রাগ মিটে গেল। পরের দিন সকাল থেকে সত্যি সত্যি শুদ্ধর কাছে পড়তে আসতে হলো। ভেবেছিল কোনো বাহানা দেখিয়ে ব্যাপারটা ঘেঁটে দেবে, কিন্তু না, স্বয়ং তার জননী ঘুম থেকে টেনে তুলে তাকে পড়তে পাঠিয়েছে। সঙ্গে শুদ্ধর হাতে মোটা একটা চেলাকাট তুলে দিয়ে বলে গেছে, মাংস তোর, হাড্ডি আমার। কখন কি পড়ালি দেখতে আসবো না, শুধু রেজাল্ট দেখবো আমি। এ কথা বলে উনি বিদায় নিতেই শুদ্ধ তাকে চেলাকাট দেখিয়ে বলেছে, এটাকে সালাম দে, আজ থেকে এটি শিক্ষা করো। এর যা দাপট সেটা তো সেনাবাহিনীর বাপেরও নেই। মুখ লটকে শীতল বই বের করলে শুদ্ধ তাকে পড়িয়েছে, বারবার একটা পড়া বুঝিয়েছে। শীতল বলেছে বুঝেছে, কিন্তু সেটা যখন তাকে করতে দিয়েছে তখনই বেঁধেছে ঝামেলা। ফলে কপালে জুটলো চেলাকাঠের বাড়ি। এভাবেই রোজ শুদ্ধর কাছে না চাইতেও পড়তে বসতে হলো শীতলের। কখনো পেট ব্যথা, মাথা ব্যথা, চোখ ব্যথা বলে কত কি অজুহাত সৃষ্টি করলেও ছাড় পায়নি। এভাবেই দিন দিন শীতলের পড়ার চাপ বাড়লো। নিত্যদিনের সাথী হলো মার ধমক। তবে শুদ্ধ যখন তাকে কিছু বুঝাতে এক মনে কিছু লিখতো, তখন সে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতো। একবার দেখতো শুদ্ধর হাতে সুন্দর লেখা, আরেকবার দেখতো সুন্দর মানুষটাকে। মনে মনে কত কি বলতো, মুখ টিপে হাসতো। শুদ্ধ বুঝতো, তবে কিচ্ছু বলতো না। কি বলবে? শীতলকে ওর কাছাকাছি রাখার জন্যই তো পড়ার কথা বলেছিল, নয়তো রিচার্জের কাজ ছেড়ে পড়ানোর সময় কোথায় তার? আর এ কাজ করার কারণ ভালোবাসার সৃষ্টি, একমাত্র ঔষধ ভালোবাসার মানুষটার খুব কাছাকাছি থাকা, একা সময় কাটানো, পড়ানোর ফাঁকে একটু গল্প, মালে গাল ফুলিয়ে থাকলে একটু প্রশ্রয় দেওয়া, পড়ানোর ফাঁকে ফাঁকে দু চোখ ভরে দেখা, মন ভরে শরীরের সুভাষ টেনে নেওয়া, কলম নেওয়ার সুতোয় ছুঁয়ে দেওয়া, মাঝে মাঝে তার খিলখিল করা হাসি দেখে বুকে তোড়পাড় ঝড়টা বহু কষ্টে দমানো, এগুলোই ভালো লাগার একটি অংশ। আর এর থেকেই একটু একটু করে সৃষ্টি ভালোবাসার। দেখতে দেখতে রোজা প্রায় শেষের পথে। সকলের কেনাকাটা এখনো বাকি। শুদ্ধ জরুরি কিছু কাজ থাকায় রুবাব, সারাফাত ও সাফওয়ান চৌধুরী মিলে একদিন ইফতারের পরে বাকিদের নিয়ে শপিংয়ে গেলেন। সবাই সবার জন্য মিলে ঝুলে মাঝ রাত অবধি কেনাকাটা করলো। পরদিন বাড়ির মেয়েরা টেইলার্সের ড্রেস বানাতে দিয়ে এলো। সপ্তাহখানেক পরেই সিতারা সিমেন্ট টুকটাক কেনাকাটা করতে গিয়ে মেয়েদের ড্রেসও নিয়ে এলেন। যার যার ড্রেস তাকে বুঝিয়ে দিলেন। শীতল পরে দেখবে ভেবে ড্রেসটা রেখে দিয়েছিল। সারাদিন রোজা থেকে ইফতার সেরে রুমে এসে শুতেই চোখ লেগে গেল শপিং ব্যাগটার দিকে। দ্রুত উঠে আনন্দে ঝুমঝুম করে ঈদের ড্রেসটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখলেই মনটা খারাপ হয়ে গেল। ড্রেস মন মতো না হওয়ায় কান্না পেল এবং রুমে বসেই কাঁদতে থাকলো। আজকে ইফতার পার্টি থাকায় ফ্রেন্ডদের সাথে ইফতার সেরেছে শুদ্ধ। ফ্রেন্ডদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে গিয়েছিল তার ল্যাবে। সেখানে কিছু কাজ সেরে রাত 10:30টার দিকে বাড়ি ফিরল। বাড়ির মেয়েরা তখন কিছু একটা নিয়ে খুব হাসাহাসি করছিল। ক্লান্ত বিদায় সেদিকে না গিয়ে সোজা রুমে চলে গেছে। সময় নিয়ে সাবান নিয়ে বের হতেই ওর ফোনে রিংটন বেজে উঠল। ডিসপ্লেতে সাফওয়ান চৌধুরীর নাম দেখে কলটা রিসিভ করলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছতে মুছতে শুনলো, আজ সিরাতের মেডিসিন আনতে হবে না, আনলে রাতে মেডিসিন মিস হয়ে যাবে। এদিকে উনি মিটিংয়ে আটকে গেছেন, এজন্য শুদ্ধকে আনার কথা বললেন। অজ্ঞতা শুদ্ধ পুনরায় রেডি হয়ে রুম থেকে বের হতে শীতলের কান্নার শব্দ শুনে থমকে দাঁড়িয়ে গেল। এই তো কিছুক্ষণ আগে দাঁত বের করে হাসছিল, এখন আবার কি হলো? আবার মার খেলো নাকি? একথা ভেবেই সে রুমের দরজায় নক করলে শীতল চোখ তুলে তাকালো। সকল আবদার মেটানোর মানুষটাকে দেখে ঠোঁট ভেঙে কেঁদে অসহায় কণ্ঠে বলল, শুদ্ধ ভাই সর্বনাশ হয়ে গেছে। শীতলের করুণ আর্তনাদ শুনে শুদ্ধ ভেতরে প্রবেশ করলো। গুরুতর কিছু হয়েছে ভেবে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আমার ইহ জীবনের হাসি খুশি সব ধুলোয় মিশে গেছে। অযথা না বকে ঝেড়ে খাস। টেইলার্সে ঈদের ড্রেস বানাতে দিয়েছিলাম, ওই হারামজাদা সালোয়ারে ইলাস্টিক না দিয়ে বেল্ট দিয়েছে। বেল্টের সালোয়ার পরতে পারি না আমি, ঘন্টায় ঘন্টায় গিট্টু বেঁধে যায়। এর আগের সালোয়ারে খালি গিট্টু বেঁধে যাওয়ায় ওয়াশরুমে কাটা একটা কম্পাস রেখেছিলাম। যতদিন ওই সালোয়ার পরেছি ততদিন কাটা কম্পাসটাকে সাথে সাথে রাখতে হয়েছিল। তা গিট্টুর সাথে কাটা কম্পাসের কি সম্পর্ক? কারণ কাটা কম্পাস দিয়ে গিট্টু খুলতে সুবিধা হয়, কিন্তু আমি এবার ওসব আপদ সহ্য করতে পারবো না, আমি নেবই না এই সালোয়ার।
শুদ্ধ 2 আঙুলে কপাল ডলে দীর্ঘশ্বাস চাপলো। এর জন্য মরা কান্না কাঁদতে হবে? সে শীতলের কান্নারত মুখের দিকে একবার তাকিয়ে হাতে থাকা সালোয়ারের দিকে তাকালো, তারপর ইশারা করে বলল, এটা ঠিক হবে না আর। হবে, কিন্তু আম্মু বলেছে এইটা পরতে হবে। টেইলার্সে অনেক ভিড়, পরে ঠিক করে এনে দেবে। ঠিকই তো বলেছে। মন মতো ড্রেস না পরলে ঈদ হয় নাকি? এটা যদি ঠিক না হয় এই ঈদে কোনো ড্রেসই পরবো না বলে দিলাম। তোর কি একটাই ড্রেস যে কাঁদতে বসেছিস? একটা না, সব মিলিয়ে 5টা। তবে 5টা ড্রেস কবে কখন পরবো প্ল্যান করেও ফেলেছি। এখন এটা মন মতো না হলে সব প্ল্যান ভেস্তে দিতে হবে। এ কথা বলে অসহায় দৃষ্টিতে তাকিয়ে পুনরায় কেঁদে ফেলল সে। তাকে এভাবে কাঁদতে দেখে শুদ্ধ বলল, টেলরকে দিলে এটা সমাধান হবে, তাই তো? ঠিক আছে, রেডি হয়ে নিচে আয়। আচ্ছা। শীতল ঘাড় কাত করে 2 হাতে চোখ মুছে রেডি হতে গেল। শুদ্ধ বিড়বিড় করতে করতে সিরাতের থেকে প্রেসক্রিপশনটা নিয়ে গেল পার্কিং লটে। ওর বাইকটা বের করে বাইকের উপর বসতেই শীতল শপিং ব্যাগ হাতে বেরিয়ে এলো। আজকের হিজাব পরেনি, তবে মাথায় ওড়না টানা, পরনে সাদা রঙের 3 পিস। শুদ্ধ তাকে আপাদ মস্তক দেখে বসতে ইশারা করলে উঠে বসলো, কাঁধে হাত রাখলো। এরপর বাইক স্টার্ট করে বেরিয়ে গেল শীতলের বিরাট সমস্যার সমাধান খুঁজতে। এদিকে শুদ্ধরা যেতেই সায়ন স্বর্ণের অন্ধকার রুমে লাইটটা জ্বালালো। তারপর পুনরায় এগিয়ে এসে স্বর্ণের কোমর জড়িয়ে ধরে করে মাথা রেখে শুয়ে পড়ল। স্বর্ণ সায়নের মাথায় চুল টেনে দিতে দিতে ল্যাপটপে কিছু একটা করছে। সায়নের কেন জানি সেটা পছন্দ হলো না। সে চট করে চিত হয়ে শুয়ে স্বর্ণের মুখটা নিচের দিকে ঘুরিয়ে নিল। মুগ্ধ নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, বারণ করেছিলে বলেই তো দূরে ছিলাম, হঠাৎ জরুরি তলব কেন? মিস করছিলাম। আমাকে নাকি আমার স্পর্শকে? দুটোই। তাহলে বিয়ের কথা বাসায় জানাই। আপুর অনুষ্ঠানের পর এমনিতেই আমাদের পালা, তখন জানিও, আর বাধা দেব না। সায়ন কিছুক্ষণ স্বর্ণের মুখের দিকে তাকিয়ে ভ্রুজোড়া চুপ কুচকে নিল। এরপর কিছু একটা ভেবে বলল, কোন খানকের বাচ্চা। স্বর্ণ সায়নের মুখ চেপে ধরে কথা থামিয়ে দিতেই ওপাশ থেকে সিমেনের বন্ধ দরজার টোকা দিয়ে বলল, স্বর্ণ, এই স্বর্ণ, ঘুমিয়েছিস মা? ছোট মায়ের কথা শুনে সায়ন চট করে উঠে স্বর্ণের ঠোঁট দিয়ে ঠোঁট আঁকড়ে ধরল। মুহূর্তের মাঝে জোকের মতো শুষে নিতে থাকলো স্বর্ণের ঠোঁট। স্বর্ণ শব্দ ছাড়াই নিজেকে ছাড়াতে চাইল। সায়ন যেন আরো জোরে আঁকড়ে ধরল। তার অবাধ্য হাত জোড়া স্বর্ণের কামিজের ফালিতে হাত রাখতেই স্বর্ণ তার হাত খামচে ধরল। বাধা পেলে সায়ন ঠোঁট ছেড়ে কানে কানে বলল, আমাকে এতদিন কাছে আসতে দিসনি। ঠিক কতটা শর্টফট করেছি জানিস? পানিশমেন্ট জমা আছে। আম্মু এসেছে, কি বলে দেখি, তারপর পানিশমেন্ট যা দেবে মাথা পেতে নিব। প্রমিস। প্রমিস। এ কথা শুনে সায়ন স্বর্ণের অন্ধকার ব্যালকনিতে চলে গেল, ঠোঁটে তার ফিচেল হাসি। এদিকে স্বর্ণ ওড়নায় মুখ মুছে খোলা চুল বাঁধতে বাঁধতে দরজা খুলল, বলল, ওয়াশরুমে ছিলাম তাই দেরি হলো, এসো রুমে এসো। তোর বাবা তোকে ফোন করেছে, ধরছিস না কেন? কি বলিস শুন তো মা। ফোন ভাইব্রেশনে ছিল, ওয়াশরুমে থাকায় ভাইব্রেটও শুনতে পাইনি। আচ্ছা দেখছি। এ কথা বলে শাহজাদ চৌধুরী কল দিতেই ডিসপ্লেতে ভেসে উঠল বাবার মুখ। সে সালাম দিল, বিনয়ীভাবে কুশল বিনিময় করলো। সে বরাবরই কম কথা বলে বিধায় কি বলবে খুঁজে পেল না। তখন শাহজাদ চৌধুরী একটা বিয়ের প্রস্তাবের ব্যাপারে জানালেন। একটা ছেলেকে দেখালেন, ছেলেটা ভলিবল খেলছে। সেনাবাহিনী বিদায় শারীরিক গঠন ফিটফাট। ছেলের নাম মুস্তাকিম। চমৎকার একটি ছেলে, ডিপার্টমেন্টে তার সাহসী কাজের কথা মুখে মুখে আলোচিত। তার বাবা মেজর আনিসুল হক, তিনি স্বর্ণ আর মুস্তাকিমের বিয়ের প্রস্তাব রেখেছেন। মুস্তাকিমকে ওনার ভীষণ পছন্দ। এখন স্বর্ণ পজিটিভ ইঙ্গিত দেয় তাহলে কথা এগোবেন। স্বর্ণ বাবার কথা শুনে একবার তাকালো ব্যালকনির দিকে। এসব শুনে ওই পাগলটা বেরিয়ে না আসে। মেয়েকে চুপ থাকতে দেখে শাহজাদ চৌধুরী বললেন, নিজের পছন্দ থাকলেও জানাতে পারো মা, আমি তোমার পছন্দকেও সম্মান গুরুত্ব দেব। এবার বলো দেখি, আসে নাকি কেউ? স্বর্ণ বাবার মুখের দিকে একবার তাকালো, তারপর সরাসরি বলল, আছে, তবে আমার একটু সময় প্রয়োজন বাবা। কিছু জানাতে হলে সবার আগে আমি তোমাকেই জানাবো। প্রমিস। শাহজাদ চৌধুরী নীরবে শুধু হাসলেন, মৃদু মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করলেন। মুস্তাকিমকে ভীষণ পছন্দ বিদায় হাত ছাড়া করতেও নারাজ উনি, তাই বললেন, তাহলে শীতল?
শীতলের নামটা উঠতেই বুদ্ধিমান স্বর্ণ ওনাকে বলল, শীতল এখনো অনেক ছোট বাবা, হাতে পায়ে বড় হলেও বড্ড অবুঝ। আমার মতে এখনই ওকে এসবের মধ্যে জড়ানো ঠিক হবে না, কয়েক বছর যাক, তখন না হয়। এবারও শাহাদাত চৌধুরী মেয়ের কথায় সম্মতি জানিয়ে কল কাটলেন। সিমির মেয়ে ও স্বামীর কথা শুনেও আগ বাড়িয়ে কোনো মন্তব্য করেনি, কারণ উনি জানেন স্বর্ণ বুঝদার, যা সিদ্ধান্ত নেবে বুঝে শুনে নেবে। অন্তত আগেরটার মতো লাফাতে লাফাতে গিয়ে শুকনো মাটিতে মুখ থুবড়ে পড়বে না। তারপর উনি নিচে যেতে স্বর্ণ দ্রুত দরজা আটকে ঘুরে দাঁড়াতেই সায়ন তাকে দেয়ালের সাথে চেপে ধরে হিসিয়ে বলল, ছেলেটা কেমন, করবি বিয়ে? স্বর্ণ সায়নের হাতটা গলা থেকে সরিয়ে নিজের রাগান্বিত সায়নের গলা জড়িয়ে ধরল। তারপর মুচকি হেসে বলল, আমার শাহরিয়ার সায়ন কি কম যে অন্যকে বিয়ের কথা ভাবতে হবে আমার? শখের অনুষ্ঠান হওয়ার 1 সপ্তাহের মধ্যে তোকে আমার ঘরে তুলবো। জান, বিশ্বাস কর, সত্যিই অধৈর্য হয়ে গেছি। আজকাল কষ্ট হয় নিজেকে সামলে নিতে। তোকে দেখলেই অবাধ্য মন বলে তোর মাঝে ডুব দিতে। স্বর্ণ হাসলো। তারপর সায়নের কপালে চুল সরিয়ে আচমকা চুমু এঁকে বসলো। এদিকে সায়ন হতভম্ব, সে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। এই প্রথম স্বর্ণ নিজে থেকে তাকে চুমু দিল, তাও কপালে। কিন্তু এই মেয়েটা কি জানে তার কপালে দেয়া ছোট্ট একটি চুমু তার হৃৎপিণ্ডে পৌঁছে গেছে। কাছে না আসার অভিমানে পূর্ণ অনুতপ্ত বুকটা একেবারে হিমশীতল হয়ে গেছে। আজ চাঁদ রাত, পুরো 8 মাস সিয়াম সাধনার পর আগামীকাল ঈদ উদযাপিত হবে সারা দেশে। দেখতে দেখতে চোখের পলকেই যেন কেটে গেল দিনগুলো। প্রতি বছর শারাফাত চৌধুরী সম্পদের হিসাব অনুযায়ী মোটা অঙ্কের অর্থ জাকাত দেন, জামা কাপড় বিতরণ করেন, বস্তির অসহায় মানুষদের সাহায্য করেন, মসজিদে মসজিদে ইফতার করান, মসজিদ তৈরি কিংবা মেরামতের কাজে টাকা দান করেন, এতিম দুস্থ বাচ্চাদের ঈদ রঙিন করতে নানান ব্যবস্থা করে থাকেন। এবছরে বিপদ যেন পিছুই ছাড়ছে না। অনাকাঙ্ক্ষিত বিপদের কারণে এই বছরে সেসব কাজ দেরিতে হলেও ভাই ও 2 ছেলেকে নিয়ে সেটা সম্পূর্ণ করেছেন। ওনার একটা বিশেষ গুণ, উনি দানের কথা কখনোই কাউকে বলেন না। কত দান করলেন, কাকে দিলেন, কেন দিলেন, যা দেন সব নিজের মাঝে রাখেন। শারাফাত, সাফওয়ান, শাহাদাত, সায়ন, শুদ্ধ, রুবাব, এদের সবার আয়ের কিছু অংশ একত্রে বিরাট অ্যামাউন্টস হয়। তখন 2 হাত ভরে দান করা যায়। যদিও ছেলেদের কখনো দিতে বলেননি, তারাই নিজে থেকে দেয়। চৌধুরী বাড়ির সেফটির কথা স্মরণে রেখে জামা কাপড় বিতরণের আয়োজন বাড়ির বাইরে করেন। মজার ব্যাপার হলো, ঈদ সম্মুখে এলে বস্তি এলাকায় ট্রাক ভর্তি সামগ্রী নিয়ে যাওয়া হয়। ঈদের বাজারও জামা কাপড় তুলে দেওয়া হয় গরিব মানুষদের মাঝে। দিনভর সেগুলো বিতরণ করা হয়। তারা জানে না কে দেয়। যারা হাতে তুলে দেয় তাদের জিজ্ঞাসা করলেও জবাব মেলে না, বলে না। জোর করলে বলেন যারা দেয় তারা দোয়া কুড়াতে দেয়, আপনারা মন থেকে দোয়া করুন। নরম মনের সরল মানুষটা সেটাই করেন। আর প্রতি বছর এভাবে আড়ালে থেকেই সাহায্য করে আসছেন চৌধুরী বাড়ির পুরুষরা, যাদের মাঝে শো অফ করার লেশ মাত্র নেই। চাঁদ রাত বিদায় ইফতারের পরপরই হই হুল্লোড় বেঁধেছে চৌধুরী বাড়িতে। ছোটরা কারাকারি করে খেয়েছে ইফতারের সব খাবার দাবার। এত খাবার, এত আইটেম, তবুও ভাই বোনদের খাবার কেড়ে খাওয়ার স্বাদ যেন অমৃত। সায়ন শীতলের আলুর চপ কেড়ে নিয়ে খেয়েছে। এটা নিয়ে 2 জন ঘ্যান ঘ্যান করে কেবল থেমেছে। তারা থামতেই সাম্য শখের হাতে থাকা খেজুর কেড়ে মুখে পুড়ে দিয়েছে। শখ রাগী চোখে তাকাতেই দুশোটা খিলখিল করে হাসছে। শখকে তারা কেউই ভয় পায় না, কারণ তাদের শখ আপু কখনোই কাউকে বকে না, বরং মিষ্টি করে কথা বলে, আদুরে সুরে এমন করে না, সোনা ভাই এটা কেন করলি পাখি, কি লাগবে, মন খারাপ কেন আমার কলিজার ভাইয়ের জানেরা। শখ সর্বদা এভাবেই কথা বলে, কত কি বোঝায়। ভাই বোনদের আবদার মিটাতে কত কিছু কিনে দেয়। তাই ভাই বোনদের মধ্যে শখ আপু বেস্ট, আর বোনদের মধ্যে সবচেয়ে খারাপ শীতল, কারণ সে সব কিছুতে আগে ভাগে ভাগ বসায়। ইফতার সেরে সব ভাই বোনরা ছাদে উঠেছে চাঁদ দেখতে। হই হই করে চাঁদ দেখে মাদুর পেতে বসেছে। সায়ন, শুদ্ধ, রুবাব, শখ, স্বর্ণ, শীতল, সাম্য, সৃজন সব কয়টাই উপস্থিত এখানে। গল্প হচ্ছে, হাসাহাসি হচ্ছে, খুনসুটি মারধর হচ্ছে। রুবাব কখনো এটা ওটা বলে শীতলকে রাগাচ্ছে, কখনো সাম্য সৃজনের পেছনে লাগছে।
সায়নও তাদের সাথে মেতে আছে, আর শুদ্ধ রেলিংয়ে হেলান দিয়ে পকেটে 2 হাত গুজে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে পাঁচ ছেলের সাথে। সেখানে কয়েকজন ছেলে আড্ডা দিচ্ছে, বারবার এদিকে তাকাচ্ছে। সে ব্যাপারটা খেয়াল করে এবার ফোনটা বের করে কাউকে ফোন করলো। শুদ্ধ বলছে। অসময়ে পাশের বাসায় শুদ্ধ ভাইয়ের কল পেয়ে সৌরভ অবাকই হলো। সে সালাম দিয়ে কুশল বিনিময় করলো। শুদ্ধ পুরুষালী গুরু গম্ভীর কণ্ঠে সালামের জবাব দিয়ে বলল, তোদের ছাদে কজন ছেলেকে দেখছে, 2 মিনিটের মধ্যে নিচে নামতে বল। না, তোর না নামলে কিছু হবে। শুদ্ধ ফোন কাটতেই ছেলেগুলোর মধ্যে একজনের কাছে এলো। ওরা এদিক একবার তাকিয়ে শুদ্ধকে সালাম দিয়ে নিচে নেমে গেল। এদিকে এত কিছু ঘটলো, বাকিদের কারোই খেয়াল নেই। তারা নিজেদের গাল গপ্পে ব্যস্ত। শুদ্ধ সেখানে দাঁড়িয়ে দেখছে চৌধুরী বাড়ির চাঁদের হাট। আনন্দে ঝুমঝুম করা প্রতিটা প্রাণ চৌধুরী বাড়ির হাট। তারা নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে আলো ছড়ায়, সুখ বিলায়। এজন্যই চৌধুরী বাড়িতে এত সুখ, এত আনন্দ। সবার মাঝে হঠাৎ তার চোখ গেল সাম্য সৃজনের হাসি মাখা মুখের দিকে। মাত্র কয়েকটা দিন হয়েছে ব্যান্ডেজ খোলা হয়েছে। বাচ্চা দুটো যেন নতুন করে বেঁচে উঠেছে। আবারও তাদের মধ্যে ফিরে এসেছে চঞ্চলতা। যদিও আগের তুলনায় খানিকটা সুস্থ বটে, তবু ঔষধ চলবে আরো কিছুদিন। ওদিকে কথায় কথায় ভাই বোনদের মধ্যে সামনের ছোটবেলার একটা ঘটনা মনে করলো সায়ন। হাসতে হাসতে ঘটনাখানা মুখেও বলল। সেটা স্মরণ করে একযোগে হেসে উঠল সবাই। হাসতে হাসতেই গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা তাদের। কথাও বলতে পারছে না কেউ হাসির চোটে। রুবাব মনে করতে পারছে না, কারণ রুবাব ছিল না। তাই সায়নও ঘটনাখানা বলতে লাগলো। একদিন সাম্য সৃজন 2 ভাই খেলনা নিয়ে মারামারি লাগিয়েছে। দুজন দুজনাতে খামচি মেরে রক্তারক্তি অবস্থা। ওদের খামচি দেখে চুপ করে গেছেন থেকে সিরাত এসে দুটোকেই আগে ঘা বসিয়েছে। মায়ের মার খেয়ে একসাথে চিৎকার করে কাঁদছিল ওরা। শুদ্ধকে ভাই বোনরা ছোট থেকে একটু বেশি ভয় পায়, আবদার করে, তবে লিমিট রেখে। সেদিন ঢাকা থেকে শুদ্ধ ফিরেছে, ঘন্টাখানেক হয়েছে মাত্র। ফ্রেশ হয়ে বাইরে যাওয়ার জন্য বের হতেই 2 বানর গলা ফাটিয়ে কাঁদছে। তাদের চোখ মুখ খামচানো, রক্ত বের হচ্ছে একটু একটু। তাকে দেখেই দুটোর হঠাৎ কান্না বন্ধ হয়ে গেল, তবে ফোপানো বন্ধ হলো না। ওদের কান্নারত মুখ দেখে শুদ্ধ ব্রু কুচকে জিজ্ঞাসা করেছিল, কি হয়েছে? চোখ মুখের এই অবস্থা কেন তোদের? তারা কিছু বলার আগে সিরাত পুরো ঘটনা তাকে জানায়। ওরা 2 ভাই নিজেদের এই অবস্থা করেছে দেখে দুটোকে কান ধরতে বলে তারা ধরে। ড্রয়িং রুম তখন ফাঁকা। সিরাত তখন বকতে বকতে যান অ্যান্টিসেপটিক আনতে। তখন শুদ্ধ বলে, বাইরের কাউকে পাসনি? ভাই ভাই মারামারি করছিস কেন? এবার থেকে মারামারি করতে ইচ্ছে করলে বাইরে থেকে কাউকে মেরে আসবি। মারার পর আরো দোকা বসে শাসে আসবি, যাতে বাড়িতে বিচার না নিয়ে আসে। বোঝা গেল? তবু আমি যেন না দেখি নিজেরা মারামারি করেছিস। মনে থাকবে? দুজনই কান ধরে গার কাত করে সম্মতি জানালো। তখন শুদ্ধ বলল, আজকের পর থেকে যদি শুনে নিজেরা মারামারি করেছিস, দুজনকে উল্টো করে ঝুলিয়ে মারবো। কিন্তু এখন ভুল যখন করে ফেলেছিস, তখন পানিশমেন্টটা ফরজ হয়ে গেছে। এই কথা বলে সে সৃজনকে বলল বাবা মায়ের সম্পর্কে কিছু বলতে। সৃজন বলল, আমি আমার বাবা মাকে খুব ভালোবাসি, তারাও আমাকে খুব ভালোবাসে। এক বাক্যে কতবার করলে? স্মার্ট ছেলেটা কি এভাবে কথা বলে? স্পষ্টভাবে কনফিডেন্টলি আবার বল। এবার যতবার বলবি ততটা মার খাবি। মারের ভয়ে এবার ছাড়া সৃজন তার টাস্ক পূরণ করলো। এবার এলো সাম্যের পালা। শুদ্ধ তাকে বলল নিজের সম্পর্কে বলতে। সাম্য বলতে শুরু করলো, আমি সোহানুর চৌধুরী সাম্য। আমি একজন মানুষ। আমার 2টি চোখ, 2টো গাল, একটি মুখ, একটি নাক ও একটি সুস্বাস্থ্যবান বাম আছে। বাম আমাদেরকে বসতে সাহায্য করে। প্রাণীদের বাম মানুষের মতো নয়, তাই তারা মানুষের মতো করে বসতে পারে না। সাম্যের কথা শুনে শুদ্ধ ফোন থেকে চোখ সরিয়ে বলল, গর্ধব একটা। তোরই আছিস, সেটা গর্ব করে বলতে হবে? তুমি তো বললে নিজের সম্পর্কে বলতে, তাই আমার যা আছে তাই নিয়ে বললাম। এটাই ছিল সেই ঘটনা মনে করে আজ এত হাসাহাসি। তাদের আড্ডার মাঝে সাফওয়ান চৌধুরী একটা ছেলেকে নিয়ে ছাদে এলেন। ছেলেটার বয়স 17 কি 18। হাতে ডাবের কাঁদি, অন্য হাতে ডালারও বটি। উনি ছেলেটাকে ইশারা করতেই ছেলেটার ডাব কেটে সব বাচ্চাদের হাতে ধরিয়ে দিলেন।
রোজা থেকে ডাবের পানি শরীরে এনার্জি আনে। এসব মোড়ের দিকে গিয়ে ডাব বিক্রি করতে দেখে সবার জন্য এনেছেন। এসব করতে করতে বেজে গেছে রাত 8:30। হঠাৎ শীতল চেঁচিয়ে উঠে স্বর্ণকে বলল, মেহেদি দেবো কখন আপু? আয় হায়, আমার তো মেহেদির কথা মনে ছিল না। চলো চলো, দ্রুত চলো। এ কথা বলে স্বর্ণকে টানতে টানতে নিচে নিয়ে গেল। ওদেরকে দেখে শামস্ত্রীজনও সুর সুর করে চলে গেল। ছাদে ছিল তখন 3 ভাই, ওরা এবার নিচে নেমে এলো। আজমলের কল পেয়ে সায়ন গেল পার্টি অফিসে। আজ ফিরবে কি বলা যায় না, তবে স্বর্ণকে ইশারা করে গেছে হাত ভর্তি করে মেহেদি পড়তে। বাড়ি ফিরে যেন স্বর্ণের মেহেদি রাঙা 2 হাত দেখতে পায়। স্বর্ণ জবাবে কিচ্ছু না বললেও তার চোখ জোড়া হেসে উঠেছে। মাঝে মাঝে সায়ন যখন তাকে শাড়ি পরতে বলে, চোখ জোড়ায় মোটা করে কাজল পরতে বলে, তখন মুখে বিরক্ত হলেও মনে মনে খুশি হয়। এখন যেমন সায়নের কথার জবাব না দিলেও সে খুব খুশি হয়েছে এবং ব্যক্তিগত পুরুষটাকে খুশি করতে মেহেদি পরবে, তবে হাত ভর্তি করে নয়, খুব সাধারণভাবে। তবুও সায়ন এসে মুগ্ধ চোখে হাত নেড়ে চেড়ে দেখবে, চুমু খাবে। মানুষটা বরাবরই বড্ড পাগল। বাইরে যেমনই হোক না কেন তাকে খুব যত্ন করে, ভালোবাসে। এদিকে বাড়ির গিন্নি কাল সকালে কি কি রান্না করবে সেজন্য আলোচনা করছে। আজ রাতেই কিছু কাজ এগিয়ে রাখছেন হাতে হাতে। মেয়েরা ড্রয়িং রুমে হই হই করে মেহেদি দিতে বসেছে। স্বর্ণ দিয়ে দিচ্ছে শীতলকে আর শখ দিয়ে দিচ্ছে সাম্যকে। সৃজন আপাতত গাল ফুলিয়ে বসে টিভি দেখছে। মেয়েদের মেহেদি দেওয়া কখন হবে কে জানে। 10:30 তো বেজেই গেছে। তাই সীতারা বাকিদের টেবিলে খাবার দিয়ে বলথানায় ভাত এনে সব কটাকে খাওয়াতে বসলেন। আর একটু রাত বাড়লেই না খাওয়ার বাহানা জুড়ে বসবে বাচ্চাগুলো। খাওয়ার ইচ্ছে না থাকলেও সীতারা জোড়াজোড়িতে শুদ্ধ আর রুবাব অল্প করে খেলো। তারপর হাঁটাহাঁটির কথা বলে বাগান পেরিয়ে বাইরে গেল। হাঁটতে হাঁটতে মোড় পার করে কিছু দূর গিয়ে যেতেই রুবাব একটা দোকান থেকে সিগারেট আর লাইটার কিনে আনলো। একটা তার ঠোঁটে গুজে আরেকটা শুদ্ধর দিকে এগিয়ে দিল। শুদ্ধ সেটা নিয়ে সিগারেটের ধোঁয়া উড়িয়ে বলল, ঝগড়া করেছিস? এ কথা শুনে রুবাব এক পলক তাকিয়ে পরপর 2টো টান মেরে জবাব দিল, ঐশ্বর্যকে আনমনা হয়ে কাজ করতে দেখলাম। আজ কিছু কাজে ভুল করেছে, বকা খেয়েছে। হাতে ব্যান্ডেজ দেখলাম। কি হয়েছে হাতে? রান্না করতে গিয়ে নাকি হাত পুড়িয়েছে। এখন একটা গালি দিই গালি দেশে ফেরার পর। এখন একটা গালি দিই গালি দেশে ফেরার পর থেকে একবারও দেখা করেনি। বিয়ের কথা বললেই ওর নাকি চাঁদি গরম হয়ে যায়। শালা শ্বশুরটা মরেও না, আবার পদও ক্লিয়ার করে না। তোকে না মেরে মরবে কেন? সেটাই, ওরা বাবা মেয়ে পয়দা হয়েছে আমার জীবন জ্বালানোর জন্য। নয়তো এমন খোপে খাপ হারামজাদা বাপের হারামজাদি কন্যা হয় কিভাবে, কি করে? শুদ্ধ বাইরে শোন না, হাত কি বেশি পুড়েছে? ডক্টর দেখিয়েছে? কি বলছে ডক্টর? ঐশ্বর্যের হাত পড়ার কথা শুনে রুবাবের উতলা ভাব দেখে শুধু মুচকি হাসলো শুদ্ধ। এ পাগল দুজন দুজনকে এত ভালোবাসে, অথচ ভাবখানা এমন করে যেন কেউ কাউকে চেনে না, কখনো কথাই হয়নি। কারণ বাংলা সিনেমার মতো তাদের এক হওয়ার মাঝে দাঁড়িয়ে আছে ঐশ্বর্যের বাবা রাশিয়ান সাইনেটিস্ট মিখাইল ইগল, ঐশ্বর্যের মা রেজিনা মাহমিদের দ্বিতীয় স্বামী। মায়ের ভুল মানুষকে সঙ্গী করার মাসুল দিচ্ছে ঐশ্বর্য। ওই বেচারি পড়ে গেছে অথৈ সাগরে। রেজিনা যদি ইগরের প্রেমের জালে গা না ভাসাতেন তাহলে ঐশ্বর্য স্বাভাবিকভাবে লাইফ লিড করতে পারত, কিন্তু সেটা হয়নি। কারণ ঐশ্বর্যের সৎ বাবা মিখাইল ইগর ঐশ্বর্যকে সব সময় হাতের পুতুলের মতো নাচিয়ে যাচ্ছে। উনি সাইনিস্টিস্ট হয়েও ওনার আবিষ্কার ভুল পথে ব্যবহার করেন। এমনকি ঐশ্বর্যকে শুদ্ধের সঙ্গে কাজ করতে পাঠানো ছিল মিখাইলের একটি বড় প্ল্যানের অংশ, যেটা ঐশ্বর্য আগেই শুদ্ধকে জানিয়ে দিয়ে তার সাথে দেশে ফিরে এসেছে। ইগলের থেকে পালিয়ে বাঁচতে আছে শুদ্ধর গোপন ল্যাবে। সেখানেই রাত দিন করে রিসার্চের কাজ চালিয়ে যাচ্ছে মেয়েটা। খুব তাড়াতাড়ি তাদের একটি আবিষ্কার উন্মোচন করা হবে বিশ্ববাসীর কাছে। সেটা নিয়ে জোর কদমে কাজ চলছে। সে নিজেও কাজের মাঝে পড়ে থাকতো ল্যাবে, কিন্তু ইগরের লোক আর ইয়াসির আঠার মতো পেছনে পড়ে আছে। অল টাইম তার দিকে নজর রাখছে। নজর ফাঁকি দিয়ে ওই ল্যাবে যাওয়াটা রিস্ক হয়ে যাবে বলে যাচ্ছে না, এমন ভাব করে চলতে হচ্ছে। ঐশ্বর্যের কোনো খোঁজ সে জানে না, অথচ শুদ্ধর সাথে তার প্রতিনিয়ত কাজ নিয়ে কথা হয়। মেয়েটা সত্যি মারাত্মক লেভেলে ট্যালেন্টেড। তার কাজের ধরন ভাবনা অবিশ্বাস্য রকমের সুন্দর।
আর রুবাব কিভাবে যেন তারই প্রেমে পিছলে পড়েছে। প্রায় অনেক দিনই ঐশ্বর্যের পেছনে লেগে থেকে তাদের সম্পর্কটা এক জায়গায় স্থির হয়েছে। এটা জানার পর থেকে ইগোরের অত্যাচার আরো বেড়ে গেছে। সে এখন পাগলের মতো ঐশ্বর্যকে খুঁজে বেড়াচ্ছে। হাতের কাছে পেলে হয়তো ঐশ্বর্যকে শ্বাস নেওয়ার সময়টুকুও দেবে না। হাত পোড়ার কথা শুনে রুবাব পকেট থেকে ফোন বের করে কল দিল ঐশ্বর্যকে। ঘাটতেরা মেয়েটা কল রিসিভ করছে না। মানে হয় এসবের। কয়েকবার চেষ্টা করেও কাজ হলো না দেখে চোখ মুখ কুচকে থমথমে মুখে অন্যদিকে তাকিয়ে রইল। রাগে মুখ থমথম করছে। তখন শুদ্ধ বলল, তুই শ্বশুরকে খেলিয়ে দিয়ে শান্ত হবে। গেমটা উনি শুরু করলেও সমাপ্তি টানার দায়িত্ব আমার। স্যার মরেশ বলে কথা, এক্সট্রা সম্মান না দিলে চলে? বালের শ্বশুর আমার, শালা আমার জীবনটাই তেজপাতা বানিয়ে দিল। ওইটাকে যত তাড়াতাড়ি সম্ভব যা করার করে আমার বউটাকে আমাকে দে, নয়তো আমি মামাকে বলে দিব তুই শীতলের মন নিয়ে সুকিত কিত খেলতে শুরু করেছো। এই কথা বলে রুবাব একটু হাসলো, তারপর পুনরায় বলল, মাঝে মাঝে ঐশ্বর্যর ছেলে মানুষই আমার সহ্য হয় না। ও নিজেও জানে ও হারামজাদার বাপ কখনো আমাকে মেনে নেবে না। নিজে আরও 2 বছর আগেই নিত, আই থিঙ্ক নিলে। মাঝে মাঝে ঐশ্বর্যর ছেলে মানুষই আমার সহ্য হয় না। ও নিজেও জানে ওর হারামজাদা বাপ কখনোই আমাকে মেনে নেবে না। নিলে আরও 2 বছর আগেই নিত। ওকে ভালোবাসি, সংসারটা আমি ওর সাথেই করবো বলে এতদিন ধরে অপেক্ষা করছি। শুধু তার জেদের কারণে মা আমার সাথে কথা বলে না। আমি এখানে আছি বলে সেদিন এলো, ঠিকই থাকলো না। ঐশ্বর্য জেদ ধরে আছে বিয়ে করলে নাকি ওর বাবা আমাকে মেরে দিবে। আমার ভালোর জন্য আমাকে বিয়েটা করবে না, মানে বাবার হাতে মরতে দিবে না, অথচ আমাকে দহনে পুড়িয়ে আধামরা করে রাখবে। এই নাকি আবার ভালোবাসা। এদিকে সুমন্দির পোলা ইগোর তোর ফর্মুলা না পেয়ে পাগল কুকুরের হবার অবস্থা। না সব কিছুতে প্যাচের উপরে প্যাচ, মানে দিনকে দিন আর জীবনকে প্যাচ লাগানোর ইয়ারফোন হয়ে গেছে বাল। নিশ্চুপ শুদ্ধ জবাব দিল না। হাঁটছে দুই ভাই, সিগারেট টানছে ধীরে সুস্থে। রুবাবের ভেতরের অস্থিরতা যেন টের পাচ্ছে শুদ্ধ। নীরবে কিছু দূর গিয়ে সামনে দাঁড়া করানো সায়নের বাইকের চাবিটা পকেট থেকে বের করে রুবাবের হাতে ধরিয়ে দিল শুদ্ধ। রুবাব চাবি হাতে নিয়ে কিছু বলার আগেই শুদ্ধ বলল, একদিন ঐশ্বর্য শুধু আমার দায়িত্ব ছিল। যতটুকু পেরেছে বড় ভাইয়ের মতোই সবসময় সেভ করেছে। কিছুক্ষণের জন্য তোর দায়িত্বে ছাড়লাম, কাজেই সাবধান। মানে? এখানে একটু দাঁড়া, জবাব পেয়ে যাবে। এই কথা বলে রাস্তার অপর পাশে দাঁড় করানো কামরানের গাড়িতে উঠে বসলো সে। চোখের পলকে শা শা করে গাড়ি চলে গেল। রুবাব বিরক্ত মুখে বাইকের উপর বসতেই উপলব্ধি করলো কেউ তার সামনে দাঁড়িয়ে আছে। চোখ তুলে তাকিয়ে ঐশ্বর্যকে দেখে আর পরখ ফেললো না। তারপর ছট করে ঐশ্বর্যের হাত ধরে নাড়িয়ে ঘুরিয়ে দেখে বলল, শুদ্ধ যে বলল হাত পুড়িয়েছো, কই দেখি। এবার দুজনের বুঝতে বাকি নেই এটা শুদ্ধের চালাকি। আসলে দুজনই দুজনকে কাছে পাওয়ার জন্য উতলা, অথচ পারিপার্শ্বিক অবস্থার কথা বিবেচনা করে দূরে সরে আছে। তবে দুজনই দুজনকে সেফ দেখে স্বস্তির নিঃশ্বাস নিল। কিন্তু রুবাব বোধহয় ঐশ্বর্যকে স্বস্তি দিতে নারাজ। এক ঝটকায় সে ঐশ্বর্যকে নিজের আরো কাছে টেনে ঠোঁট জোড়া দখল করে নিল। শুষে নিতে থাকলো প্রেয়সীর ওষ্ঠ জোড়া। ঐশ্বর্য রুবাবের বুকে ধাক্কা দিলে রুবাব একটা কামড় বসিয়ে দিল, যেন বাধা দেওয়ায় বিরক্ত সে। কিছুক্ষণ এভাবে থেকে রুবাব সরে গেল। ঐশ্বর্য ঠোঁট মুছতে মুছতে অন্যদিকে তাকিয়ে হাঁপাচ্ছে, অথচ খুব ভালো করে বুঝতে পারছে রুবাবের চঞ্চল দৃষ্টি তার দিকে নিবদ্ধ। বরাবরের মতোই ঐশ্বর্যের পরিপাটির লুক, পরনে কালো জিন্স আর সাদা লেডিস শার্ট, চুল পনিনেট করে বাঁধা, হাতে স্মার্ট ওয়াচ, কানে ছোট ছোট দুটো টপ, ঠোঁটে চ্যাপস্টিক আর ভাষা কাজলহীন চোখ। মেয়েটার এই ভেসে যেন ইন্ডিপেন্ডেন্স গ্রামার লুকটা ফুটে উঠেছে। রুবাব আপাতত বাইকের চাবি নিয়ে ঐশ্বর্যের দিকে এগিয়ে গেল। তারপর বাইকে বসে তাকেও বসতে ইশারা করে বলল, আল্লাহ শুধু কবুল বলার তৌফিক দান করুন। তারপর শায়েস্তা কাকে বলে হাড়ে হাড়ে ট্রেন না পাইয়েছি তো আমিও রুবাইদ কবির নয়। ঐশ্বর্য এ কথা শুনে ঠোঁট টিপে হেসে বাইকের পেছনে উঠে বসলো। কিচ্ছু বলতে হলো না, বিনা বাক্যে মাথা রাখলো রুবাবের কাঁধে। জোরে নিঃশ্বাস টেনে নিল প্রিয় মানুষের গায়ের ঘ্রাণ।
তাতেই মন খারাপের রেশ কোথায় যেন দৌড়ে পালিয়ে গেল। বেহায়া মন ঝুমঝুম করে গেয়ে উঠল, বলতে থাকলো এক নাগারে কতদিন পর। পার্টি অফিসের চেয়ারে বসে পায়ের উপর পা তুলে ভ্রু কুচকে সিগারেট ফুঁকছে সায়ন, ঠোঁটে মিটি মিটি হাসি, ব্যস্ত হাতে টাইপ করছে কাউকে। সে কেউটা আর অন্য কেউ নয়, তারই স্বর্ণকমল। তার কথা মতো হাতে মেহেদি দিয়ে কয়েকটা ছবি পাঠিয়েছে স্বর্ণ। সায়ন সেটাতে লাভ রিয়েক্ট দিয়ে নানান দুষ্টমার্কা কথা বলে চলেছে। স্বর্ণ সিন করলেও কিছু বলছে না, শুনছে পাজি প্রেমিকের কথা। এদিকে অনেকক্ষণ ধরে তারই পাশে দু হাতে মেহেদি লাগিয়ে বসে আছে আজম। কি যে খুশি ছেলেটা, চোখে মুখে যেন অসীম আনন্দ ঝরে পড়ছে তার। বারবার চোখের সামনে হাত নিয়ে দেখছে ঘুরিয়ে ফিরিয়ে। এই তো কিছুক্ষণ আগে এসে কিছু জিনিসপত্র তার হাতে দিয়ে পাঠিয়েছিল চৌধুরী নিবাসে, বসেছিল সিতারার হাতে ধরিয়ে দিয়ে চলে আসতে। সে গিয়ে শীতলের মেহেদি দিতে দেখে নিজেও বসে পড়েছে হাতে মেহেদি পড়তে। গল্পে গল্পে কত মজা যে করেছে সময়টুকুতে। অনেক দেরি হচ্ছে দেখে সায়ন কল করলে জানলো সে বসে বসে মেহেদি পড়ছে। এক হাতে শীতল মেহেদি পড়াচ্ছে, আর এক হাতে শখ। তার মেহেদি পড়ার কথা শুনে সায়ন বিড়বিড় করে গালি দিয়ে কাজ শেষ করেই আসতে বলেছে। এতে আজম যেন আকাশের চাঁদ পেয়ে গেছে। সে ধীরে ধীরে মেহেদির পরে রাতের খাবার খেয়ে তারপর এসেছে। বাড়ির সবাই নাকি বলেছে কাল যেন বেড়াতে যায়। শীতল বলেছে মেহেদি রং কেমন আসে তা দেখিয়ে আসতে। মেহেদি রং দেখলে নাকি বোঝা যায় মনে কতটুকু ভালোবাসা আছে। ভালোবাসা পরীক্ষা করার জন্য সে যেন অবশ্যই যায় চৌধুরী নিবাসে। এ কথা শুনে আজম ঘাড় কাত করে সম্মতি জানিয়েছে, কিন্তু চাইলে কি আর যাওয়া যায়? সায়ন না বলে তো যেতে পারবে না। এসব ভেবে সে এবার সাহস করে বিড়াল সুরে ডাকলো, মেয়ে মানুষের মতো হুদায় কথা পেঁচাইয়া মেজাজ খায় না আজম্ম। হঠাৎ এ কথা শুনে সায়ন চোখ তুলে ঘাড় ঘুরিয়ে আজমের দিকে তাকালো। দুই কি এক পলক তাকিয়ে আজমের অস্বস্তি ভরা মুখখানা দেখলো। তারপর দৃষ্টি সরিয়ে উঠে দাঁড়িয়ে একটা জরুরি কাগজ খুঁজতে খুঁজতে বলল, তোর ভাই বোনদের তুই সালামি দিবি না, আমি কেন রাগ করব? এখনই তুই বললি তারা কষ্ট পেলে তুইও কষ্ট পাস, তাহলে তারা যাতে খুশি হয় সেটা না হয় কর। এবার এখানে আমার পারমিশন প্রয়োজন নেই। যোগ হিসেবে আমার ভাই বোনেরা সব সময় অল্পতে খুশি, তবে যে যেটাই দিক হাসি মুখে খুশি মনে দিতে হবে, নয়তো তারা লাখ টাকার বান্ডিলও ছুঁয়ে দেখবে না। 5 টাকা 10 টাকা যা তোর সামর্থ্য তাই দিবি, দে। এ কথা শুনে আজম তড়াক করে উঠে দাঁড়িয়ে হাত ধুয়ে এলো। ভালোই রং এসেছে। সে প্যান্টে হাত মুছে বেঞ্চের উপর বসে খাম আর কর করে 100 টাকার একটা বান্ডিল নিয়ে ভাগ করতে বসলো। সায়ন কাজ ফেলে আর চোখে বারবার দেখতে লাগলো আজমের খুশি। আজমের ভাই বোন নেই, ঈদে ভাই বোনদের ঈদ সালামি দেওয়ার আনন্দ উপভোগ করতে পারে না। এবার সুযোগ পেয়েছে দেখে ছেলেটার ঠোঁটে হাসি যেন সরছে না। তার চোখ মুখ বলে সে ভীষণ খুশি। কথা হচ্ছে মাঝে মাঝে কালো খুশির কারণ হতে মন্দ লাগে না। ওই কিরে কিরে, মধু মধু। শীতলের প্রশ্নে সামনের জবাব শুনে এক চোখে হেসে উঠল ভাই বোনরা সবাই। মেহেদি দেওয়া কেবল শেষ হলো। রাত তখন 11:21। মা চাচি সহ বাড়ির প্রত্যেকটা নারী মেয়ের হাত মেহেদিতে রাঙা। সবার প্রথমে দেওয়া শীতলের হাতের মেহেদি শুকিয়ে গেছে অনেক আগে, তবুও গাঢ় রং পাওয়ার আশায় কেবলমাত্র হাত ধুয়ে দেখলো চমৎকার রং এসেছে। ফর্সা হাতে মেহেদির গাঢ় রংটা ফুটে উঠেছে। ফোন থাকলে রং ঢং করে ছবি তুলতে পারতো, কিন্তু ফোনটাই তো নেই। ফোনের কথা মনে করে মনটা ভীষণ খারাপ হলো। পরক্ষণে মায়ের ফোনটা নিয়ে কয়েকটা ছবি তুলে বাবাকে পাঠিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই শাহজাদ চৌধুরী রিপ্লাই এলো, আমার আম্মা মাশাল্লাহ খুব হয়েছে মা। বাবার কথা শুনে শীতল হাসলো, আরো টুকটাক কথা বললো বাবার সাথে। তারপর কি ভেবে তার মেহেদি রাঙা হাতের ছবিগুলো সেন্ড করলো সুন্দর হোয়াটসঅ্যাপে। কিছুক্ষণ অপেক্ষা করলো, সিন হলো না দেখে ফোনটা রেখে রুমে চলে গেল। রুমে গিয়ে কাল কিভাবে সাজবে কি পরবে সব বের করে গুছিয়ে রাখলো, যাতে সকালে সবার আগে রেডি হয়ে সালামি হাতাতে পারে। এবার কারো থেকে কম করে সালামি নেবে না, কারণ এই সালামি দিয়ে আরেকটা ফোন কিনবে। এসব ভেবে সবচেয়ে সুন্দর ড্রেস বের করে আরেকবার গায়ে মেলে ধরলো।
বড় আব্বু ও মেজো চাচ্চু বাবা দিয়েছে মোট 4টা ড্রেস, রুবাব সায়ন ভাইয়া দিয়েছে 2টো। তবে সে বড় মাকে বলতে শুনেছে শুদ্ধ এবার সবাইকে টাকা দিয়েছে যার যার পছন্দ মতো ড্রেস কিনে নিতে, কিন্তু কই, তাকে তো দেয়নি টাকা। তার ভাগের টাকা কই? তার মানে কি শুদ্ধ ভাই তার টাকা মেরে দিল? এ কথা ভেবে সে টাকার খোঁজে ছুটতে গিয়েও থেমে গেল। বড় মা হয়তো ঘুমিয়ে পড়েছে এতক্ষণে, এখন ডাকা বোধহয় ঠিক হবে না, কিন্তু টাকা কাল সকালে না হয় শুদ্ধ ভাইয়ের থেকে টাকা বুঝিয়ে নেবে। এ কথা ভেবে সে পুনরায় নিজের ড্রেস হাতাতে শুরু করলো। সেসব বের করতে গিয়ে শুদ্ধর একটা টি শার্ট খুঁজে পেল। এটা চুরি করা কত নাম্বার টি শার্ট মনে নেই, তবে এগুলো শুদ্ধের সেটা মনে আছে, কারণ তার পরনের জামা কাপড় কিংবা ব্যবহার করা সুগন্ধি সব কিছুর মধ্যে স্পেশাল কিছু একটা থাকে। জিনিস সাধারণ, তবে দেখে মনে হয় অসাধারণ। এমনকি পছন্দ নিয়েও কিছু বলার নেই। জহুরির চোখে তাকিয়ে খুঁজে খুঁজে ইউনিক জিনিস খুঁজে বের করতে পটু সে। কিছু চাইলে টাকা নাই বললেও কানের কাছে একটু ঘ্যান ঘ্যান করলে সেটাই কিনে দেয়। তখন আর দাম কোনো ব্যাপার না। বলা বাহুল্য শুদ্ধ ভাই এমনিতেও খুব ভালো, কিন্তু কিছু কিছু করলেই চেলা কাটে দিয়ে মারে, এই যা। এসব কথা ভাবতে ভাবতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো শীতল। চুল আঁচড়ে লম্বা বিনুনি গাঁথলো। এরপর নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে লাজুক মুখে বিড়বিড় করলো, এত গ্লো করছি কেন? এ কথা বলে লজ্জা পেয়ে 2 হাতে মুখ ঢাকলো, কিন্তু তার লজ্জার জান কবজ করতে তখনই আচমকা হেঁচকে উঠতে লাগলো। 1 বার 2 বার 3 বার করে একের পর এক হেঁচকে উঠতেই থাকলো বেচারির। মানে হয় এসবের কোনো কাজ করতে গেলে অঘটন ঘটিয়ে বসে, এখন একটু লজ্জা পাবে তারও জন্যই মরতে মরতে এখনই হেঁচকে উঠতে লাগলো। শুদ্ধ ভাই ঠিকই বলে, সে কোনো কাজের না, সে হচ্ছে ননির পুতুল। নির্দিষ্ট কোনো রুমের শোভা বাড়ানো ছাড়া ওকে দিয়ে আর কিচ্ছু হবে না। ধর, ফুরফুরে মেজাজ একেবারেই বিগড়ে গেল। হেঁচকির ঠেলায় আগে ঢকঢক করে পানি গিয়ে শুয়ে পড়ল। রাত বাড়ার সাথে সাথে স্তব্ধ চৌধুরী নিবাস। ঘুমে বিভোর চৌধুরী বাড়ির প্রত্যেকটা সদস্য। ঘড়িতে তখন রাত 2:30। পায়ে হেঁটে মূল ফটক পেরিয়ে শুদ্ধ তখন বাড়ি ফিরল। রুবা ফিরেছে অনেক আগে, কয়েক ঘন্টা আগে কথা হয়েছে তার সাথে। ঐশ্বর্যকে ল্যাবে পৌঁছে দিয়েছে। সায়ন ফিরবে কখন ঠিক নেই, সকাল হবে হয়তো। তার দলের একজন ছেলের বাবা মারা গেছে কিছুক্ষণ আগে। উনি নাকি প্রায় 11 বছর ধরে বিছানাগত হয়ে পড়েছিলেন, অতঃপর চাঁদ রাতে মারা গেলেন। ঈদ কিংবা ঈদের আনন্দটুকু পুরোপুরিভাবে উপভোগ করতেও পারলেন না। খুব খারাপ লাগলো কথাটা শুনে, কিন্তু মৃত্যু কি আর বলে আসে? চিরন্তন এই সত্যকে মেনে নিতেই হবে। মৃত্যু প্রভাবশালী ধনী গরিব দেখবে না, যখন যার দুয়ারে দাঁড়াবে তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বাইরে এখনো পটকা ফুটছে, গান বাজছে। চাঁদ রাত উদযাপন করতে বাঙালি। রাত অনেক হয়েছে, তাই শুদ্ধ নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। নিঃশব্দে দরজা আটকালো। তারপর ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল নিয়ে এগুলো রুমের দিকে। শীতলের রুমটা পার হতে গিয়ে দেখলো দরজা আটকানো। সচরাচর দরজা বন্ধ করে ঘুমায় না শীতল, ভয় করে। দরজা বন্ধ মানে এখনো ঘুমায়নি বোধহয় ব্যাঙ্গাচি। ঈদের ড্রেস পরে এখনই সাজতে বসেছে নাকি কে জানে, সাজতে পারে, তার যা স্বভাব। সে যদি এখন ঈদের ড্রেস পরে ঘুরে বেড়ায় তাও অবাক হবে না, কারণ সে কাজগুলো করেই ওই রকম। শুদ্ধ আর দাঁড়ালো না, রুমে গিয়ে একেবারে শাওয়ার নিল। রাতে ঘুমানোর আগে শাওয়ার নেওয়া তার বহুদিনের পুরনো অভ্যেস। শাওয়ার নিলে ঘুমালে নাকি ঘুমও ভালো হয়। শাওয়ার নিয়ে মাথা মুছতে মুছতে এসে দাঁড়াতেই হঠাৎ তার নজর পড়লো আয়নার দিকে। মাথা থেকে হাত নামিয়ে হাত রাখলো কানের 2 ইঞ্চি নিচে নরম মাংসে। কিছু একটা মনে হতেই নিচে ঠোঁট দাঁত দিয়ে কামড়ে ধরলো। ঠোঁটের কোণে মুচকি হাসি খেলে গেল বোধহয়। দ্রুত হাত সরিয়ে তোয়ালে ব্যালকনিতে মেলে দিয়ে অনেকগুলো খাম আর কচকচে নতুন টাকার বেশ কয়েকটা ব্যান্ডেল নিয়ে বসলো। মা চাচি থেকে শুরু করে এই বাড়ির দারোয়ান কাকার ছেলে মেয়েদের নামও তালিকাভুক্ত করে লিস্ট বানালো। বাদ গেল না ল্যাবে কাজ করা তার প্রত্যেকটা সহকারীর নাম। সবার জন্য একে একে সালামি রেডি করে খাম একেবারে রাখলেও একটা খাম সরিয়ে রাখলো, এমন জায়গায় রাখলো কেউ খুঁজে না পায়। অতঃপর সব ঠিকঠাক করে শুয়ে পড়লো। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে সদ্য 1 ঘন্টা পেরিয়েছে বোধ হয়। তখন কেউ নিঃশব্দে প্রবেশ করলো। পা টিপে এলো বিছানার কাছে, চোখের উপর হাত নাড়িয়ে দেখলো ঘুমিয়েছে কিনা। সারা শব্দ না পেয়ে এবার আর একটু কাছে এলো। বুকের কাছটায় প্রাণ ভরে শ্বাস টেনে নিল। উফ, সেই মাতাল করা ঘ্রাণ। এত টানে কেন? এত ভালো লাগে কেন? কি আছে এই গ্রানে?
এত পাগল পাগল লাগেই বা কেন? মন বলে গ্রানের সাথে মানুষটাকেও কেড়ে নিতে। বুকের কাজটার শার্ট খাবলে ধরে চোখে চোখ রেখে বলতে ইচ্ছে করে, এই যে বিশুদ্ধ পুরুষ, খুব তাড়াতাড়ি আমার হয়ে যান না প্লিজ। না হয় এই বুকটা আমার নামে লিখে দিন। আপনার এই বুকে মুখ ডুবিয়ে দুনিয়াদারি ভুলতে চাই আমি। আমার পুরো পৃথিবীটাকে আমি শুদ্ধময় করতে চাই। শুদ্ধর তীব্র ভালোবাসায় ডুবে শীতল হতে চাই। এ কথা বলে সে আচমকা ঠোঁট ছুঁয়ে দিল শুদ্ধর বুকে। মুগ্ধ নজরে তাকালো ঘুমিয়ে থাকা সুদর্শন পুরুষটাকে। ধীর কপাল, বুদ্ধিদীপ্ত দুটো চোখ, বাঁকা ব্রু, টিকালো নাক, একজোড়া পাজি ঠোঁট। যারা হাসতে জানে না, হাসলেও তা মেপে গুনে মানুষ বুঝে। শীতল বিছানায় ভর দিয়ে গালে হাত দিয়ে মেঝেতে বসলো। তারপর কিছু একটা ভেবে ফিক করে হেসে দ্রুত নিজেকে সামলে শুদ্ধর হাতটা টেনে নিল। বাম হাতে লুকানো মেহেদি বের করে ধীরে ধীরে লিখল, আমার বউ নাই, আমি এতিম। হঠাৎ বা হাতের তালুতে শিরশিরে কিছু অনুভব করলো শুদ্ধ। চট করে চোখ জোলা খুলেও বুঝলো কেউ তার হাতে ফু দিচ্ছে। ততক্ষণে শীতলের মেহেদি দেওয়া শেষ। সে এখন ধীরে ধীরে ফু দিচ্ছে যেন তাড়াতাড়ি শুকায়। এভাবে বসে থেকে ফু দিতে দিতে সে কয়েকবার হামি তুলল। রীতিমতো ডুলছে। চোখের রাজ্যে ঘুম। কিছুটা সময় ঘুমের সাথে যুদ্ধ করতে করতে শুদ্ধের হাতের দিকে তাকিয়ে হাসলো। সকালে কি হবে পরে দেখা যাবে, এখন মন যখন যা বলছে করেছে। তারপর ওভাবে বসে থাকতে থাকতে এক পর্যায়ে ওর চোখ লেগে গেল। ধীরে ধীরে ঘুম ঘাড়ো হয়ে মেহেদির উপর পড়তে শুদ্ধ চট করে শীতলের মুখটা ধরে ফেলল। হয়তো হাতের মেহেদি শীতলের মুখে লেপটে যেত, কিন্তু হাতের লেখনটা কি সেটা দেখার জন্য নিজের হাত দিকে তাকিয়ে ভ্রু জোড়া কুচকে ফেললো। এসব কি? সে এতিম? বউ নাই বিদায় এতিম বানিয়ে দিল এই মেয়ে। শুদ্ধ চোয়াল শক্ত করে শীতলের দিকে একবার তাকিয়ে আবার তাকালো নিজের হাতের দিকে। তারপর বিছানা থেকে নেমে শীতলের মাথাটা আগে ঠিকঠাক ভাবে বিছানায় রাখলো যেন ঘাড়ে ব্যথা না পায়। তারপর সে শীতলের পাশে হাঁটু গেড়ে বসে মেহেদি তুলে ঘুমন্ত শীতলকে জিজ্ঞাসা করলো, আমি এতিম? আমার বউ নাই? কে বলল নাই? দেখবি আমার বউকে? তুই একা দেখলে হবে না যদিও। তবে চল এক কাজ করি, বাড়ির শুধু সবাইকে দেখাই। এতে তুইও খুশি, বড়রাও খুশি, তোদের খুশিতে আমিও খুশি। এ কথা বলে সে মেহেদির টিউব তুলে নিয়ে পুনরায় নিজের হাতের দিকে তাকালো। তারপর মিটিমিটি হাসতে হাসতে শীতলের বাম গালে লিখে দিল, আমার বউ। আজ ঈদ। মুসলিমদের ঘরে ঘরে বয়ে যাচ্ছে ঈদ আনন্দ। চৌধুরী গিন্নিরা ফজরের পরপরই উঠে রান্নাঘরে চলে এসেছেন। ব্যস্ত হাতে সামলাচ্ছেন রান্না বান্না। ঈদের নামাজ শুরু হবে সকাল 7:30টায়। সবাই গোসল সেরে রেডি হতে হতে খাবার রেডি করে ফেলতে হবে। এই ঈদে শাহাদাত চৌধুরী আসতে পারবে না ভেবে সিমিনের মনটা খুব খারাপ ছিল। মেয়ে দুটো ভিডিও কলে কথা বলার সময় মলিন মুখে তাকিয়েছিল বাবার দিকে। তবে তাদের চোখ দুটো যেন চিৎকার করে বলছিল, এসো বাবা এসো, আজকের দিনটা না হয় আমাদের দাও। শাহজাদ চৌধুরী মলিন হেসেছিলেন, কিন্তু গতকাল রাত 3টায় তিনি কাউকে না বলে উপস্থিত হয়েছেন। আজকে সকালে সবার সামনে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেবেন ভেবে বাইরে বের হননি। সিমিনকেও বলে দিয়েছে আপাতত কাউকে না জানাতে। সিমিনও হেসে সম্মতি জানিয়েছে। সায়ন সকালবেলা বাইরে থেকে বাড়ি ফিরে আগে রান্নাঘরে ঢুকলো। হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়ার সময় যেন নেই। সে মাকে দেখা মাত্র হড়বড় করে বলল, আম্মু খেতে দাও কিছু, ভীষণ ক্ষুধা লেগেছে আমার। ছেলের কথা শুনে সীতারা পাশ ফিরে তাকিয়ে তাকে আপাদমস্তক দেখে বললেন, তুই কেবল বাড়ি ফিরলি আর তোর আক্কেল জ্ঞান হবে না রে সায়ন। আমি আবার কি করলাম? সারা রাত বাইরে কি এত কাজ? সায়ন আর জবাব দিল না, পারল না, কারণ তার আগে সিরাত তার মুখে মাংস পুড়িয়ে দিয়ে বলল, লবণ ঠিকঠাক আছে নাকি দেখ তো বাপ। সায়ন মাংসটুকু চিবিয়ে খেয়ে দাঁত বের করে হেসে বলল, একটা খেয়ে বোঝা যায় নাকি, এক বাটি দাও। তার কথা শুনে সিরাত শিমিন একযোগে হেসে ফেলল। সায়ন একবার একাই 2 কেজি মাংস খেয়ে ফেলেছিল লবণ চেক করতে দিয়ে।
তবুও বলতে পারেনি লবণ ঠিকঠাক হয়েছে নাকি। তবে ছেলের ক্ষুধা লেগেছে শুনে সিরাজ ঝটপট এক বাটি মাংস তুলল বাটিতে। সিমিল ফ্রোজেন পরোটা ভেজে আগে খেতে দিল ছেলেটাকে। সায়ন খাবারের প্লেটটা হাতে নিয়ে টেবিলে বসতেই স্বর্ণ নেমে এলো। পাশ কাটিয়ে যেতে গেলে সায়ন তাকে ডাকলো। স্বর্ণ তার কাছে গেলে পরোটা আর মাংস চিড়ে স্বর্ণের মুখের সামনে ধরে বলল, ঈদ মুবারক। দেখ তো লবণ হয়েছে নাকি। আমি এবার ওসব বাজাল বুঝি না। স্বর্ণ খাবার মুখে নিয়ে মাথা নাড়ালো, অর্থাৎ ঠিক আছে। তখনও শখ এসে দাঁড়াতে তার মুখে খাবার তুলে দিল সায়ন। তবে শখ গিলতে পারল না, থম মেরে মুখে খাবার নিয়ে মেঝের দিকে তাকিয়ে রইল। একটু পর সায়ন খেয়াল করলো শখ নীরবে কাঁদছে। সে হাতের খাবার ফেলে তড়িৎ উঠে দাঁড়িয়ে পানি এগিয়ে দিয়ে বিচলিত হয়ে বলল, জাল লেগেছে? কাঁদছিস কেন? নে পানি খা। সে এত জোরে কথাটা বলেছে রান্নাঘরে 3 জাও ছুটে এসেছে। এবার শখ ভাইয়ের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে ধরে কান্না আটকাতে গিয়েও পারল না। 2 হাতে মুখ চেপে ধরে বেশ শব্দ করে কেঁদে ফেলল। এই ঈদটাই তো সবার বাড়ি করতে পারবে, এরপর থেকে অন্যের ঘরের ঘরনি। তখন বাবার বাড়ি আসতে গেলে পারমিশন নিতে হবে, শ্বশুরবাড়ির লোকদের ভালো মন্দ দেখতে হবে। আহানাপের সাথে দেশের বাইরে গেলে তখন প্রবাস জীবন। মেয়েদের জীবনটা যে এমনই। তাকে এভাবে কাঁদতে দেখে সবার চোখে পানি চলে এলো। অশ্রু টলমল করে তাকিয়ে রইল শখের দিকে। সায়ন এগিয়ে গিয়ে বোনকে জড়িয়ে নিতেই শখের কান্নার যেন বাঁধ ভাঙলো। সে ভাইয়ের বুকে মুখ লুকিয়ে শব্দ করে কেঁদে বলল, আমাকে পর করে দিও না ভাইয়া, আমি তোমাদেরকে ছাড়া থাকতে পারবো না। সায়ন বোনের মাথায় হাত রেখে ডাকলো। বাইরের মানুষজন জানে সে পাষাণ, তার মনে দয়া মায়া একটু কম, সে নিজেও জানে। কিন্তু বোনদের চোখের পানি সহ্য করতে পারে না সে। কলিজা ফেটে চৌচির হয়ে যায় যেন। সে শখে বলল, কাঁদে না, ঈদের দিন কেউ কাঁদে? স্যালামি নিবি না? যা নতুন জামা পরে আয়। কথাটা বলতে গিয়ে গলা কেঁপে উঠল। সিতারা চোখ মুছতে মুছতে চলে গেলেন। শারাফাত চৌধুরী ড্রয়িং রুমের সোফায় বসে তাকিয়ে আছে এদিকে, চোখের কোণে ভেজা। সাফওয়ান চৌধুরীও ভাই বোনের দৃশ্য দেখে চোখ মুছতে মুছতে বাগানের দিকে চলে গেলেন। সিতারা শিমিন শখকে সায়নের বুক থেকে সরিয়ে বুঝিয়ে শুনিয়ে থামালেন। ক্ষুধার্ত সায়নের ক্ষুধা যেন নিমিষেই হারিয়ে গেল। সে চোখ মুছতে মুছতে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। স্বর্ণের রুম পার করে শীতলের রুমের কাছাকাছি আসতেই আবার থমকে দাঁড়িয়ে গেল। শীতল হাউ মাউ করে কাঁদছে। নিচে একজন কাঁদছে, বিয়ে হয়ে যাবে। কিন্তু এর আবার কি হলো? এবার কি ঈদ বোনদের চোখের পানি ভেসে যাবে নাকি? সে 1 পা 2 পা করে এগিয়ে রুমের দরজায় নক করলো। তারপর ডাকলো, শীতল, রুমে আছিস? সায়নের কথা শোনা মাত্রই শীতল হুড়মুড় করে বেরিয়ে এলো। এতক্ষণে সাহায্যের মানুষটার নাগাল পেয়ে ঠোঁট ভেঙে কেঁদে ফোফাতে ফোফাতে বলল, সর্বনাশ হয়ে গেছে ভাইয়া। বলিস কি? কার এত বড় সাহস আমার বোনের সর্বনাশ করে? তার নামটা বল শুধু। আমিও তার সর্বনাশের মাথায় বাড়ি না দিয়েছি তো আমার নামও সায়ন না? আমার একুলো গেল ওকুলো গেল, আমার ঈদের ড্রেসটা বোধহয় পরা হবে না আর। কেন, কি হয়েছে ড্রেসের? সায়ন এ কথা বলতে বলতে খেয়াল করলো শীতলের গালে 1 টাইম ব্যান্ডেজ লাগানো। সে বিচলিত হয়ে কিছু বলতে যাবে, তাকে অবাকের চূড়ান্ত সীমানায় ধাক্কা দিয়ে শীতল ব্যান্ডেজ টেনে তুলে ফেললো। অমনি তার গালে ফুটে উঠলো মেহেদির রং, সেখানে আবার লেখা আমার বউ। সায়ন চোখ বড় বড় করে তাকিয়ে আছে শীতলের দিকে। শীতলের করুণ চোখ জোড়া যেন বলছে। সে এবার বিস্মিত সুরে বলল, কিরে বনু, তোর গালে এটা কি? কিভাবে কি হলো বুঝলাম না। আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি গালে এটা। জিন টিনের কাজ নয় তো? জিন আসবে কোথা থেকে? আমি তো শুদ্ধ ভাইয়ের রুমে ছিলাম। ওয়েট, শুদ্ধ রুমের কেন? এবার শীতল ধরা পড়ে গেল। খাবি খাওয়া মাছের মতো আমতামতা করতে লাগলো। সায়ন শীতলের কথার মাঝে সেখানে রুবাব উপস্থিত হলো। সে কিছু বলতে গেলে শীতলের দিকে তাকিয়ে মাথা হারিয়ে শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। শীতল হাত দিয়ে গাল ঘষতে ঘষতে লাল করে ফেলেছে, তবুও গালের রং একটু ওঠেনি, বরং ফর্সা গালে গাঢ় রং ফুটে উঠেছে। এখন লেখা নিয়ে নিচে যাবে কিভাবে? কেউ কিছু বললে জবাবে কি বলবে? সাদের ড্রেস পরা হবে না বোধ হয়। কত প্ল্যান করেছে, অথচ একটাও হবে না, একটাও না।
সব থেকে বড় কথা, শুদ্ধ ভাই যদি জানে তার হাতে সে ওসব লিখেছে, তাহলে চেলা কাঠির বাড়ি এদিক ওদিক হবে না। এসব ভেবে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। বোনকে কাঁদতে দেখে সায়ন বোনকে নিয়ে বীর পুরুষের মতো শুদ্ধ রুমে ঢুকলো। আর এর হ্যাস্ত ন্যাস্ত আজ করেই ছাড়বে। পেয়েছেটা কি সে? শুদ্ধ ফ্রেশ হয়ে এসে সায়ন রুবাব থমথমে মুখে তার বিছানায় বসে আছে। ওকে দেখে সায়ন গম্ভীর মুখে বসতে বলল। সে বসে তাকালো শীতলের দিকে। পাশে বসে হেঁচকি তুলে কাঁদছে শীতল। বোনকে কাঁদতে দেখে সায়নের মুখটা আরো গম্ভীর হয়ে উঠল। সে মেকি রাগ দেখিয়ে শুদ্ধকে বলল, না, আমার বোনকে ভালোবাসিস না, অথচ তার গালে আমার বউ লিখে স্ট্যাম্প চেপেছিস কেন? খুব সাহস বেড়েছে, তাই না? বলবো বাবাকে দৌড়ে বিয়ে দিয়ে দিতে। কি চেপেছে? ওমা, এখন বিড়াল দেখি কই মাছই চিনে না। হেয়ালি না করে সোজা কথা বলো, নয়তো উঠলাম। কিসের ওঠাউঠি? আগে বল, ওর গালে সব কে লিখেছে? কিসের লেখা? কার গালি? কিছুই তো বুঝলাম না। এ কথা বলে শুদ্ধ তাকালো শীতলের গালের দিকে, তারপর ভ্রু কুঁচকে বলল, গালি সব কে লিখে করেছিস? বউ হওয়ার খুব শখ না? থাপড়ে দাঁত ফেলে দেব, বেয়াদব। আচমকা শুদ্ধের ধমকে শীতল চোখ বড় বড় করে তাকিয়ে রইল। আশ্চর্য তো, তাকে কেন ধমকাচ্ছে শুদ্ধ ভাই? সে নিজেও তো জানে না কিভাবে কি হলো। এক আকাম করে ঘুমিয়েছিল, উঠে দেখে আরেক আকাম ঘটে ঘ হয়ে বসে আছে। কথা সেটা না, কথা হচ্ছে এখনের সমাধান কি? এই বিপদ থেকে বাঁচবে কিভাবে? কিভাবে মেহেদির রং রিমুভ করা যায়? সিমিন যদি দেখে আজ আর তাকে কেউ বাঁচাতে পারবে না। এদিকে শুদ্ধ স্বীকার করার মানুষ না। সায়ন আর রুবাবও কথা না নিয়ে নড়বে না। ভাইদের কথা শুনে শুদ্ধ এবার প্রচন্ড বিরক্ত হলো। সামনে থেকে উঠতে গেলে রুবাব তাকে আটকে দিয়ে বলল, খবরদার উঠবে না, এক্ষুনি আমাদের প্রশ্নের জবাব দে। প্রায় আধ ঘন্টা যাবৎ এদের ঘ্যান জ্ঞান শুনতে শুনতে বিরক্ত শুদ্ধ। না এরা বাইরে যাচ্ছে আর না তাকে কোথাও যেতে দিচ্ছে। তখন থেকে এক ভাষণ দিয়েই যাচ্ছে। কতক্ষণ সহ্য করা যায়? তাই সেও এবার শীতলের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে উত্তর দিল, তোদের বোনকে জিজ্ঞেস কর, গত রাতে আমি ঘুমানোর পর আমার রুমে এসেছিল কেন? শুধু আসেনি, এসে চুপি চুপি আমার হাতে মেহেদি দিয়ে লিখেছে আমার বউ নাই, আমি এতিম। এসব লিখে সে নিজেই কখন আমার হাতের উপর ঘুমিয়ে পড়েছে। ফলস্বরূপ তার বাম গালে মেয়েদের রং চলচল করছে আমার বউ লেখা। এখানে আমার কি দোষ? সে দোষ যখন করেছে তখন শাস্তির স্বরূপ আমার বউয়ের ট্যাগ নিয়ে ঘুরুক। শীতল হতবাক হয়ে কান্না করা ভুলে গেল। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল শুদ্ধের মুখ পানে। শুদ্ধের কথা শুনে রুবাব শুদ্ধর হাত টেনে দেখলো শুদ্ধের হাতের মেহেদির রঙও বেশ গাঢ় এবং ল্যাপটানোর চিহ্ন মাত্র নেই। অথচ শীতল যদি তার এই মেহেদির ওপর ঘুমাতো তাহলে লেপটে যাওয়ার কথা ছিল। অতঃপর যা বোঝার বুঝে গেল তারা দুজনই। এদিকে শুদ্ধের করা চালাকি ধরতে পেরে তারা শুধু পারল না মাটিতে গড়াগড়ি করে হাসতে। এদিকে বোকা শীতল সমাধান না পেয়ে ফিসফিস করে কেঁদেই চলেছে। তাকে কাঁদতে দেখে শান হাসি গিলে শুদ্ধকে বলল, মেহেদি রিমুভ করার অপশন জানা নেই, থাকলে তাড়াতাড়ি রিমুভ করে দে, নয়তো দুজনের কপালে শনি নামছে। এ কথা বলে সুরবাবকে নিয়ে চলে গেল। আর শুদ্ধ শীতলের মুখ পানে তাকিয়ে বলল, কে যেন বলেছিল আমার নামে কলঙ্ক মাখতে চায়? সামান্য মেহেদির দাগ লাগিয়ে কেটে কেটে একাকার অবস্থা। অথচ মেহেদির থেকে কলঙ্কের দাগ তো কয়েক লক্ষ গুণ ভারী। এ কথা বলে শুদ্ধ রুম থেকে বেরিয়ে গেল। শীতলও মন খারাপ করে নিজের রুমের দিকে হাঁটা ধরলো। যেতে যেতে মনে করলো ঘন্টাখানেক আগের ঘটনা। তখন ভোরবেলা। ভোরের আলো কেবলই ফুটতে শুরু করেছে। খোলা জানালা ভেদ করে সূর্যের আলো চোখে পড়তে শীতলের ঘুম ভাঙে। পিটপিট করে একবার চোখ খোলে তো আবার বুঝে। বেশ কয়েকবার একই কাজ করে নিজেকে বিছানায় ধাতস্থ করে লাফিয়ে উঠে বসেছে। সে তো মেঝেতে বসেছিল, বিছানায় কখন এলো? এলো ঘুমিয়ে পড়লো কখন? সে না শুদ্ধ ভাইয়ের হাতে মেহেদি দিতে এসেছিল, তারপর দিয়েও ছিল। এরপর কি হলো? এ কথা মস্তিষ্কে ধাক্কা দিকেই তড়িৎ পাশ ফিরে তাকালো। শুদ্ধ তার থেকে দূরত্বে ও পাশ ফিরে উপর হয়ে ঘুমাচ্ছে। শীতল আস্তে ধীরে বিছানা থেকে উঠে গেল শুদ্ধর কাছে। শুদ্ধর হাত টেনে নিয়ে চোখ বুলিয়ে দেখে লেখায় ভালোই রং হয়েছে। বাহ, টক টক করছে। সে মুখ টিপে হেসে ভাবলো বাড়ির সবার সামনে শুদ্ধকে খুব লজ্জা দিবে। এতদিন বিয়ের শোক ভেতরে চেপে মনে মনে ঠিক বিয়ের জন্য লাফাতো। এখন সেই শোক মন্টপকে হাতে এসে পৌঁছেছে, ফলে হাতে
লিখে রাখে আমার বউ নাই আমি এতিম। আহারে আহারে, বিশুদ্ধ পুরুষের কতই না কষ্ট। এসব ভাবতে ভাবতে তার হাসি চড়া হলো। আজ ঈদের দিন, অনেক কাজ বাকি, তাই সে আর দাঁড়ালো না। সুদের হাতটাকে আস্তে করে রেখে যাওয়ার জন্য পা বাড়িয়েও থেমে গেল। পেছনে ফিরে ঘুমন্ত শুদ্ধর দিকে তাকিয়ে আর একটু কাছে এলো, তারপর আর একটু, তারপর কানে কানে ফিস ফিস করে বলল, ঈদ মোবারক বিশুদ্ধ পুরুষ, একটু পরে সালামি নিতে আসবো কিন্তু। এ কথা বলে সরে গিয়ে দ্রুত পায়ে শুদ্ধের রুম থেকে বেরিয়ে গেল। নিজের রুমে গিয়ে হাতের মেহেদি দেখে খুশিতে মন ভালো হয়ে গেল। মেহেদির রংটা কি যে দারুণ এসেছে। সে এবার নাচতে নাচতে ফ্রেশ হতে গেল। ওয়াশরুমের দরজা আটকে মিররের দিকে তাকিয়ে ফ্লাইং কিস ছোড়া তার বদ অভ্যেস।